অফিস থেকে মাত্রই বাসায় এসেছি, আর এসে শুনি এখন নাকি আম্মুর সাথে আমাদের গ্রামের বাড়ি আধারায় যেতে হবে। আমার চাচাতো বোন রিয়ার নাকি বিয়ে ঠিক হয়েছে। কি বলে, এইটুকু একটা মেয়ের নাকি বিয়ে? আমি রিয়াকে পছন্দ করি সেই ছোট থেকেই, তবে কখনো বলা হয়নি। যখনই সময় পাই আমি গ্রামে চলে যাই রিয়াকে দেখার জন্য, কিন্তু লাস্ট 1 বছর ধরে যাওয়া হয়নি কাজের চাপে। আর আজ শুনি রিয়ার নাকি বিয়ে। আমি আমাকে বলি, আম্মু, রিয়া তো এখনো ছোট, ওর বিয়ে এখনই দেওয়ার কি আছে? রিয়া এখন সেই পিসি নেই। ঠিক আছে, আসছি, তুমি টেবিলে খাবার দাও। কথাটা বলি মন খারাপ করে রুমে গিয়ে ভাবতে থাকি। আগে গ্রামে যাই, তারপর দেখি এই বিয়ে কি করে হয়। আমি ছাড়া রিয়ার কারো হতে পারে না, কিছুতেই না। বলেই ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিচে এসে খাবার খেয়ে আম্মুকে নিয়ে রওনা দিই আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। চলুন, যেতে যেতে পরিচয় দেওয়া যাক। আমি শাহরিয়ার সরকার। মুন্সিগঞ্জের আধারা গ্রামেই আমার জন্ম। যখন আমার বয়স 4, তখন আব্বু ব্যবসার কাজে আমাদেরকে নিয়ে ঢাকায় চলে আসে। 6 মাস আগে আব্বু একটা দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকে আমি আব্বুর ব্যবসা দেখাশোনা করছি। আম্মু শাহিদা সরকার, আর আমার চাচাতো বোন রিয়া এবার মাস্টার্স শেষ করলো। চাচার গ্রামে একটা মুদির দোকান আছে, আর চাচি সেলাই মেশিনে কাজ করে। অনেকবার বলেছে চাচাকে আমাদের কাছে চলে আসতে, কিন্তু চাচা কিছুতেই আসবে না। অনেক হয়েছে, এবার গল্পে ফিরি। প্রায় 3 ঘন্টা পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই। বাড়ির বাইরে সিঁড়িতে বসে আমি আম্মুর চুল আঁচড়ে দিচ্ছি। হঠাৎ কারো পায়ের আওয়াজ শুনে আমি আর আম্মুর সামনে তাকিয়ে দেখি চাচি আর শাহরিয়ার ভাই। উঠে দৌড়ে চাচির কাছে যেতে নিলে শাহরিয়ার ভাই আমার হাত ধরে টেনে আমাকে আমার রুমে নিয়ে এসে, শাহরিয়ার ভাইয়ার এমন কাণ্ড দেখে আমি আম্মু চাচি তো রীতিমতো অবাক। রুমে এসে দরজা বন্ধ করতেই আমি কাঁপা কাঁপা কণ্ঠে বলি, দরজা বন্ধ করলে কেন ভাইয়া?" তুই নাকি অন্য একটা ছেলেকে বিয়ে করবি? "আব্বু আম্মু বিয়ে ঠিক করেছে, আর তার জন্যে তুমি এমন করছো কেন ভাইয়া?" আমি কেন এমন করছি তুই জানিস না? হ্যাঁ, আমি তোকে সেই ছোট থেকে ভালোবাসি, আর তুই অন্য কাউকে বিয়ে করবি? "তুমি আমাকে ভালোবাসো কই, কখনো তো বলনি। আর এখন বলে আর লাভ নেই, আর 3 দিন পর আমার বিয়ে। আমিও দেখব তুই বিয়ে কি করে করিস। বিয়ে ভেঙে দিয়ে পরে আবার আফসোস করো না ভাইয়া।" খুব বিয়ে করার তোর শখ না? হ্যাঁ, তোর শখ আমি মেটাচ্ছি। বলেই ভাইয়া রাগে কটমট করতে করতে বের হয়ে যায়। আমি বসে বসে হাসছি। সত্যিটা জানলে তো তুমি এখন লাভ হবে ভাইয়া। আগে একটু মজা নিয়ে নিই, তারপর সব বলবো। আমি রিয়ের রুম থেকে বের হয়ে আমার জন্য যে রুম রাখা আছে সেই রুমে গিয়ে ব্লেজারটা খুলে ছুঁড়ে মারে বিছানায়। রাগে মাথা পুরো আগুন হয়ে আছে। না, এখন রেগে গেলে হবে না, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। যে করে হোক বিয়েটা আটকাতে হবে। রাগ কন্ট্রোল করার জন্য এই মুহূর্তে ঘুমানো প্রয়োজন। যেমন ভাবনা তেমন কাজ। বিছানার শরীরটা লাগাতেই ঘুম এসে চোখে ভর করে। রাতে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আম্মু, চাচি আর চাচু বসে কিছু নিয়ে কথা বলছে, আর রিয়া পাশে বসে চিপস খাচ্ছে। আমাকে দেখে সবাই চুপ হয়ে যায়। আমাকে দেখে চাচু বলে, কিরে শাহরিয়ার, আসার পর নাকি রুমে গিয়ে শুয়ে আসিস? শরীর খারাপ নাকি? না চাচু, আমি ঠিক আছি। এমনি অফিস থেকে এসে সোজা তোমাদের এখানে চলে এসেছি, তো তাই খুব টায়ার্ড লাগছিল। ও আচ্ছা, আয় বস এখানে। তা তোর ব্যবসা কেমন চলছে? ভালো চাচু। তা রিয়ার যার সাথে বিয়ে ঠিক করেছো সে ছেলে কি করে, নাম কি? বিয়ের দিন আসবে তখন দেখিস নি। আম্মুর এই কথা শুনে মনে হচ্ছে আমার জীবনের ভিলেন এখন আমার আম্মু নিজেই। রিয়া আমার পাশে বসে চিপসের প্যাকেট এগিয়ে দিয়ে বলল, নাও ভাইয়া, চিপস খাও, এখন পরে সব জানতে পারবে। এই, তুই খাচ্ছিস, খা না। আমি তোর কাছে চেয়েছি? পাকনামি করতে এসছে। বলে বসা থেকে উঠে বাইরে চলে যাই। দোকানে এসে একটা ব্যানসন সুইচ সিগারেট নিয়ে হাঁটতে হাঁটতে খাচ্ছি আর ভাবছি, আম্মুর জন্য তো কিছুই জানতে পারলাম না। এখন বিয়েটা আটকাবো কি করে? পেয়েছি। কাল রিয়াকে ঘুরতে যাওয়ার নাম করে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলবো। তারপর দেখি কে আমার থেকে রিয়াকে আলাদা করে। সিগারেটটা শেষ করে ভালো করে ফ্রেশ হয়ে বাসায় এসে রাতের খাবার খেয়ে ছাদে এসে দাঁড়িয়ে আছি। হঠাৎ পেছনে কারো পায়ের শব্দ শুনে পেছনে তাকিয়ে দেখি রিয়া। রিয়া আমার কাছে এসে বলল, এত রাতে এখানে কি করছো একা একা? আমি কি করব? তুই তো অন্য কাউকে বিয়ে করে নিচ্ছিস, বাকি জীবন তো একাই কাটাতে হবে, তাই এখন থেকে অভ্যাস করে নিচ্ছি। আচ্ছা বুঝলাম। ঠিক আছে এটা। তা তুমি বিয়ে করবে কবে? জানি না, তুই এখন যা, ভালো লাগছে না আমার। এত রেগে আছো কেন? আচ্ছা শোনো না, কাল ঘুরতে যাবে বিকালে? রিয়ার কথা শুনে মনে মনে লাফালাফি করছি। আমার প্ল্যানে নিজে এসে ধরা দিচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, যাব। অনেক রাত হয়ে গেছে, চল ঘুমাবো। আমি কি তোমার সাথে ঘুমাবো নাকি?
আমি একবার ওই কথা বলেছি তোকে, নাকি নিজে থেকেই চাস আমি তোর সাথেই ঘুমাই? ইস, আমার এই শখ নাই, চলো। বলেই হাসতে হাসতে দুজনে নিচে এসে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন বিকেলে আমি আর রিয়া ঘুরতে বের হয়েছি। কিছু সময় এলাকায় হাঁটাহাঁটি করে আমি রিয়াকে বলি, রিয়া চল বাজারের দিকে যাই, হালিম খেয়ে আসি। চলো, অনেক দিন হালিম খাওয়া হয় না। বলে একটু রিক্সায় উঠে দুজনে চলে আসি বাজারে। হালিম খেয়ে আমি রিয়াকে বলি, একটু সামনে যাই, মোবাইলে ফিক্সড লোড করতে হবে। রিয়া ঠিক আছে বলেই আমার হাত ধরে হাঁটছে। হাঁটতে হাঁটতে দুজনেই ফ্লেক্সিলোডের দোকানের পাশে কাজী অফিসের দিকে যেতে থাকি। রিয়া কাজী অফিসের দিকে যেতে দেখে বলল, এইদিকে কোথায় যাচ্ছ? ফ্লেক্সিলোডের দোকান তো পাশেরটা। আমি এখন এই মুহূর্তে তোকে বিয়ে করব, তারপর দেখি তোর বাপ কি করে তোকে অন্য ছেলের সাথে বিয়ে দেয়। পাগল হয়ে গেছো ভাইয়া? এটা করলে আব্বু আম্মুর মান সম্মানের কি হবে, তুমি বুঝতে পারছো? আমি তোকে ছাড়া বাঁচবো না রিয়া। সে ছোট্ট থেকে আমি তোকে ভালোবাসি, আর তুই অন্য কারো হয়ে যাবি, তাও আমার চোখের সামনে। আমি এটা পাবো না ভাইয়া, চলো বাসায় যাব। ঠিক আছে, করতে হবে না তোকে আমার বিয়ে। তবে একটা কথা মনে রাখিস, তুই বউ সেজে যখন ওই ছেলের সাথে বাসা থেকে একদিক দিয়ে বের হবি, অন্যদিক দিয়ে খবর শুনবি আমি আর পৃথিবীতে নেই। বলেই সেখানে বসে চোখের পানি ছেড়ে দেই। রিয়া দৌড়ে এসে আমার মুখে হাত দিয়ে আমার দিকে কাঁদো কাঁদো চোখে তাকিয়ে বলল, আর একবার এই কথা বলবে, তাহলে আমি কিন্তু তোমাকে বিয়ে করব না। আমাকে তো বিয়েই করবি না, আর দুদিন পর তোর অন্য ছেলের সাথে বিয়ে। আমি তাহলে বেঁচে থেকে কি করব? বুদ্ধ একটা, আমার বিয়ে অন্য কারোর সাথে না, তোমার সাথে। আর তোমার কিছু হয়ে গেলে আমার ছেলেমেয়েরা কাকে আপু বলে ডাকবে? আমি কিছুটা অবাক চোখে রিয়ার দিকে তাকিয়ে বলি, আমার সাথে বিয়ে মানে? কই, আমি তো কিছুই জানি না। আর আম্মু তো বললো তোর বিয়ে নাকি তোর এলাকার একটা ছেলের সাথে। আমার এলাকার শুধু নয়, আমার বংশের ছেলের সাথে। আর সেটা তুমি বুঝলে বুদ্ধু? আর সেটা তুমি বুঝলে বুদ্ধু? আর চাচি আব্বু আম্মুকে আমি বলতে বারণ করেছি তোমাকে। সত্যি বলছিস তোর বিয়ে আমার সাথে? কিন্তু কেন বলতে বারণ করেছিস? আমাকে ভালোবেসে ডায়েরির পাতায় পাতায় আমার নিয়ে হাজারো কথা লিখতে পারো, আর আমাকে কথা বলতে পারো না ভালোবাসো? তুই আমার ডায়েরি পড়েছিস কবে? আর আমাকে বলতে পারো না ভালোবাসো? তাই আমি পড়িনি, চাচি পড়েছে, আর আম্মুকে সব বলেছে। আমিও আম্মুর পাশেই ছিলাম। আর আমি তোমাকে সেই ছোট থেকেই ভালোবাসি। এরপর আব্বু আম্মু আর চাচি আমাদের বিয়ে ঠিক করে। আর আমি তোমার মুখ থেকে ভালোবাসি শোনার জন্যেই এত কিছু করেছি। আর তুমি গতকাল আমায় বললে ভালোবাসি। তবে রে, আমাকে কষ্ট দেয়া? চল আমার সাথে, আমি এর প্রতিশোধ নেবই নেব। বলেই রিয়াকে নিয়ে বাজারের একটু সামনে একটা নদী আছে, সেখানে যাই। গিয়ে রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরি। কিছু সময় এভাবে থেকে রিয়াকে ছাড়ি, ওর কপালে গালে গলায় পাগলের মতো কিস করতে থাকি। রিয়া হাসতে হাসতে বলল, এই কি করছো? পাগল হয়ে গেছো? ছাড়ো, এটা পাবলিক প্লেস, যে কেউ এসে পড়বে। এখনো তো আসলে বাকি আমার চাচাতো বউ। রিয়া আমার দিকে জিজ্ঞাসা দৃষ্টি তাকিয়ে আছে। আমি রিয়ার দুগালে হাত রেখে চার ঠোঁট এক করে দিই। 5 মিনিট পর ছেড়ে দিয়ে দুজনেই হাঁটুতে হাত রেখে বড় বড় নিঃশ্বাস ফেলছি। একটু পর রিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমার চোখ থেকেও খুশিতে পানি পড়তে থাকে। দুজনে আরো বেশ কিছু সময় সেখানে থেকে বাসায় চলে আসি। বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। আম্মু বলে, অনেকদিন পর গ্রামে আসলাম তো, তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি আম্মু। আজ বাদে কাল রিয়ার বিয়ে, আর এই সময় তুই ওকে নিয়ে বাইরে ঘুরছিস? সমস্যা নেই যাচ্ছু, নিজের বরের সাথে তো গেছে, কেউ কিচ্ছু বলবে না। আমার কথা শুনে সবাই রিয়ার দিকে তাকায়। এরপর রিয়ার সব বলে। একটু আগে আমি যে ওকে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করতে চেয়েছি, রিয়ার কথা শুনে সবাই হা হা করে তাকিয়ে আছে। চাচু বলল, তুই যদি ভালোবাসিস তাহলে ভাবের কাছে বলিসনি কেন? এখন বলছি সবার সামনে, আমি রিয়াকে ভালোবাসি, আর পরশু না কালই বিয়ে করতে চাই। কাল কেন? বিয়ের তারিখ তো পরশু দিন। চাচু পরশু দিন আমার অফিসে খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে সন্ধ্যায়, তাই কালই তোমরা বিয়ের ব্যবস্থা করো। এরপর সবাই ঠিক আছে বলে। আমি রিয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে রুমে চলে যাই। পরের দিন বিকেলে কাজী ডেকে আমার আর রিয়ার বিয়ে পড়ানো হয়। বেশি মানুষ আসেনি, রিয়ার কিছু বান্ধবী আর চাচুর পরিচিত কয়েকজন। বিয়ের কাজ শেষ হলে সবাই বেশ কিছু সময় গল্প করি বসে বসে। রিয়ার বান্ধবীর এর মধ্যে বাসর ঘর সাজিয়ে ফেলেছে। রাত প্রায় 10টা, সবাই একসাথে খাবার খেয়ে নেই। রিয়ার বান্ধবীরা রিয়াকে ওর রুমে রেখে আমার সাথে কিছু সময় দুষ্টামি করে চলে যায়। আমি একটু পর রুমে যেতে রিয়া বেচারা থেকে নেমে এসে আমার পা ছুঁয়ে সালাম করতে গেলে আমি ওকে ধরে আমার মুখোমুখি করে বলি, তোমার জায়গা ওখানে নাও বউ, তোমার জায়গা আমার এই বুকের মধ্যেখানে।
আমি তো শুনেছি বাসর রাতে স্বামীর পা ছুঁয়ে সালাম করে নতুন জীবন শুরু করতে হয়। কোথায় লেখা আছে এটা শুনি? এমন কোনো নিয়ম নেই, এসব মানুষের তৈরি কথা। বলেই রিয়াকে কোলে তুলে নিয়ে রুম থেকে বের হয়ে ছাদে চলে আসি। আকাশে আর চাঁদ আলো দিচ্ছে, সাথে তারার মেলা বসেছে মনে হচ্ছে আজ আকাশে। ছাদের এক পাশে গিয়ে রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রেখে কানে চুমু দিতেই রিয়া কেঁপে ওঠে, আমার হাত শক্ত করে জড়িয়ে ধরে। আমি রিয়ার কানে কানে ফিসফিস করে বলি, এই, আজকে তোমার মাঝে আমাকে হারিয়ে যেতে দেবে? ইস, লুচু একটা। আমি না তোমার চাচাতো বোন? এখন আর চাচাতো বোন নয়, চাচাতো বউ। আর আজ আমাদের বাসর রাত, আজ লুচুগিরি না করলে কবে করবো শুনি? আজকের রাত বারবার আসবে না। আচ্ছা, তাহলে এখানে আর সময় নষ্ট না করে চলো দুজন দুজনের মাঝে হারিয়ে যাই রুমে গিয়ে। আমি মুচকি এসে রিয়াকে কোলে তুলে নিয়ে রুমে চলে আসি। রিয়াকে বিছানায় বসিয়ে দিয়ে দরজা বন্ধ করে লাইট অফ করে ড্রিম লাইটটা অন করে রিয়ার পাশে বসে ওর কপালে চুমু দিই। রিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। এরপর আমি রিয়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়ি। রিয়ার কপালে গালে চুমু দিয়ে আলতো রাঙা ভেজা ঠোঁট দুটো দিয়ে নিজের দখলে করে নেই। 2 মিনিট পর ঠোঁট থেকে ধীরে ধীরে রিয়ার গলায় ঘাড়ে কিস করতে থাকি। এরপর দুটি মনের সাথে সাথে দুটি দেহ এক হয়ে যায়। সকালে ঘুম ভাঙতেই দেখি আমি শাহরিয়ারের লোমস্য বুকে শুয়ে আছি, আর শাহরিয়ার আমাকে দুই হাতে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। রাতের কথা মনে পড়তেই চোখে লজ্জা আর ঠোঁটে হাসি চলে আসে। একটু পর আমি নিজেকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হতে। আমি ঘুম থেকে উঠে দেখি রিয়া আমার পাশে নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। আমি আবারও চোখ বন্ধ করে শুয়ে পড়ি। একটু পর মনে হচ্ছে রুমের ভিতর বৃষ্টি হচ্ছে। চোখ খুলতে দেখি রিয়া আমার মুখের উপর ওর ভেজা চলে ধরে রেখেছে, ওর গায়ে শুধু একটা টাওয়াল পাচানো। আমি বলি, এই, এটা কি হচ্ছে দাদা? তো সারা রাত ঘুমোতে দাও নাই? ইস, আমি তোমাকে ঘুমাতে দিইনি না তুমি আমায় ঘুমাতে দাওনি? এখন উঠে ফ্রেশ হয়ে আসো। এখন একটু ঘুমাই। যাবো তো, তার আগে আবার হয়েছে। বলেই রিয়ার এক হাত ধরে এক টানে আমার উপরে ফেলে দিয়ে টয়লেটটা এক টানে খুলে ফেলি। এরপর আবারও ইতিহাস। কিছু সময় পর রিয়া আমার বুকের উপরে শুয়ে আছে। আমি রিয়ার মুখের সামনে থেকে চুলগুলো সরিয়ে দিয়ে কপালে চুমু দিয়ে একটা চাদর দুজনে গায়ে পেঁচিয়ে রিয়াকে করে তুলে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিই। গোসল শেষ করে রুমে এসে দুজনে চেঞ্জ করে নিচে এসে সবার সাথে নাস্তা করে নিই। আমার আজ মিটিং থাকায় নাস্তা শেষ করে রিয়াকে নিয়ে চলে আসি ঢাকায়। আসার সময় চাচ্চু বলে, শাহরিয়ার বাবা, রিয়া আমার খুব আদরের মেয়ে, ওকে তুই কষ্ট দিস না। যাবে ভুল করে তাহলে বুঝিয়ে বলিস। তুমি এসব নিয়ে কিছু ভেবো না চাচ্চু, রিয়ার কোনো কষ্ট আমি হতে দেবো না। তোমাদের পরে যদি কেউ রিয়াকে ভালোবেসে, সেটা আমি। তোমরা দোয়া করো আমাদের জন্য। আর বেশ কিছু কথা বলে আমরা চলে আসি ঢাকায়। বাসায় এসে রিয়াকে আমার রুমে নিয়ে এসে সব কিছু দেখিয়ে দেই। এরপর আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই অফিসে যাওয়ার জন্য। আমাকে রেডি হতে গিয়ে রিয়া বলে, তুমি কি এখনই যাবে নাকি? মাত্র এতটা পথ জার্নি করে আসলে, একটু রেস্ট করে নাও। একদম সময় নেই শোনা এখন, আর একটু লেট হলে সমস্যা হয়ে যাবে। বলেই আমি রিয়ার কপালে চুমু দিয়ে বের হতে গেলে রিয়া আমার হাত ধরে আমার কাছে এসে আমার পায়ের উপর দাঁড়িয়ে আমার কপালে চুমু দিয়ে বলে, সাবধানে যেও, আর আমি তোমার জন্য অপেক্ষায় রইলাম। কাজ শেষ করে তাড়াতাড়ি চলে এসো। আমি ঠিক আছে বলেই রিয়ার গালে চুমু দিয়ে রুম থেকে বের হয়ে আম্মুকে বলে চলে আসি অফিসে। অফিসে এসে ম্যানেজার থেকে সব ফাইল নিয়ে মিটিং রুমে চলে আসি। মিটিং শেষ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়, তাই আর অফিসে না থেকে বাসায় চলে আসি। বাসায় এসে কলিং বেল দিতেই সাথে সাথে রিয়া দরজা খুলে দেয়। আমি বলি, দরজার পাশে দাঁড়িয়ে ছিল নাকি? তোর বউ সেই তুই যাওয়ার পর থেকে কম করে হলে ওই 100 বারের বেশি জানালা দিয়ে বাইরে তাকিয়েছে, তুই এখন আসবি দেখার জন্য। বলেই আম্মু হাসতে হাসতে চলে যায়। আমি অফিসের ব্যাগটা রেখে দরজা বন্ধ করে রিয়ার কাঁধে হাত রেখে কিছুটা ঝুঁকে বলি, বরকে এতটা ভালোবাসো বুঝি? স্যার, বাসি। আমি আমার এই বরটাকে খুব ভালোবাসি। তাকে ছাড়া এখন আর এক সেকেন্ডও দূরে থাকতে চাই না। আমি মুচকি হেসে রিয়াকে কোলে তুলে নিয়ে রুমে এসে রিয়াকে বিছানায় বসিয়ে দিয়ে কপালে চুমু দিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে দিকে রিয়া খাবার হাতে নিয়ে বসে আছে। খাবার আনলে কখন? তুমি যখন ওয়াশরুমে গেলে তখন নিচে গিয়ে নিয়ে এসেছি। এসো, আমি নিচু হাতে তোমাকে খাইয়ে দেব। আমি এসে রিয়ার পাশে বসতে রিয়া আমাকে খাইয়ে দিচ্ছে। আমিও প্লেট থেকে খাবার নিয়ে রিয়াকে খাইয়ে দিই। খাওয়া শেষ হলে রিয়া সব কিছু রেখে রুমে চলে আসে। রাতে খাবার খেয়ে এসে আম্মুর সাথে সব কিছু গুছিয়ে রেখে রুমে এসে দেখি বর আমার বসে বসে ল্যাপটপে কাজ করছে। আমি শাহরিয়ারের কাছে এসে ল্যাপটপটা সরিয়ে কোলে বসে পড়ি। এই, কি করছো?
একটা কাজ করছিলাম তো। সারাদিন কাজ করে এসেছো, এখন কোথায় আমাকে একটু আদর করবে তা না, আবার এখনো কাজ নিয়ে বসে আছো। আমার বউটার বুঝি এখন আদর খেতে ইচ্ছে করছে খুব? করছে তো বর, খুব ইচ্ছে করছে। আর কি, আবারও দুজনে ভেসে যায় আদরের ছোঁয়ারে। এই যে ভাইয়ারা আর আপুরা, আর কি শোনা বাকি আছে? সবই তো শুনে ফেলেছেন। এবার টাটা, আবারও ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো গল্প নিয়ে। আর হ্যাঁ, আপনারা কেমন গল্প শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। ছোট বোন নেহা আর আমি সকালে নাস্তা করছি, তখনই আম্মু এসে বলে, না, তোর সাথে কিছু কথা ছিল। আম্মু বলো, কি বলবে? তোর বাবা একটু আগে কল করে বলল তার বন্ধুর ছেলে রোমান গতকাল ইতালি থেকে দেশে ফিরেছে, আর তোর বাবা চায় সেই ছেলের সাথে তোর বিয়ে দিতে। আমি ছেলেটাকে কাল আসতে বলেছি, তুই একবার দেখা কর, কথা বল, তারপর দেখ ছেলেটা কেমন। এরপর না হয় আমরা তাদের সাথে কথা বলবো। আম্মুর কথা শুনে ভীষণ রাগ হচ্ছে। খাবার না খেয়ে উঠে রুমে চলে যাই। রুমে গিয়ে যখন আহাতকে কল করতে যাব, তখনই ছোট বোন নেহা এসে আমার সাথে মজা করছে আর নানান রকমের কথা বলছে। প্রচণ্ড রাগ হচ্ছে, ইচ্ছে করছে ওর চুলগুলো টেনে ছিঁড়ে ফেলি। রাগকে কন্ট্রোল করে বলি, এই তুই যাবি এখান থেকে নাকি থাপ্পড় খাবি? ছোট বোন মুখ ভেঙচি কেটে চলে যায়। আমি আহাতকে কল করি। বাইক চালিয়ে অফিসে যাচ্ছি, তখনই মোবাইলটা বেজে ওঠে। বাইকটা একটা সাইডে থামিয়ে মোবাইলটা হাতে নিয়ে দেখি স্নেহার কল। কল রিসিভ করে আমি বলি, স্নেহা বলো। কোথায় তুমি? দেখা করতে পারবে এখন? আমি তো অফিসে যাচ্ছি, লাঞ্চ টাইমে দেখা করি। আসলে অফিসে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, লেট হলে স্যার আবার রেগে যাবে। আচ্ছা, তাহলে তুমি লাঞ্চ টাইমে অফিস থেকে বের হয়ে আমায় কল করো। আচ্ছা ঠিক আছে। বলেই কল কেটে আবার বাইক স্টার্ট দিয়ে রওনা দিই অফিসের উদ্দেশ্যে। অফিসে এসে সোজা স্যারের কেবিনে চলে যাই। স্যার একটা প্রজেক্টের ফাইল আমার হাতে দিয়ে বলে লাঞ্চের আগে কাজটা শেষ করতে। আমি ওকে বলে ফাইল নিয়ে নিচের ডেস্কে এসে কাজ করতে থাকি। কাজ শেষ হতেই মোবাইলটা হাতে নিয়ে দেখি লাঞ্চ টাইম হতে আর 20 মিনিট বাকি। উঠে ফাইল নিয়ে স্যারের কেবিনে গিয়ে ফাইল দিয়ে নিজের ডেস্কে এসে স্নেহাকে কল করি। আহাত বলো, কোথায় তুমি? আমি এখন অফিসে, একটা কাজ করো, তুমি আমার অফিসের পাশে যে পার্কটা আছে সেখানে চলে আসো, আমি আসছি। ঠিক আছে, লেট যেন না হয়। আমি ঠিক আছে বলে অফিসের ক্যান্টিনে গিয়ে লাঞ্চ শেষ করে দেখি এখনও লাঞ্চ টাইম শেষ হতে 30 মিনিট বাকি। তাড়াতাড়ি বাইক নিয়ে চলে আসি পার্কে। এসে দেখি স্নেহা বসে আছে। আমি গিয়ে ওর পাশে বসতেই স্নেহা বলে, এত লেট হলো কেন তোমার? লাঞ্চ করে আসলাম তো তাই। তা বলো, আজকে হঠাৎ দেখা করার জন্য এত পাগল হলে কেন? বাবা মা আমার বিয়ে ঠিক করেছে আহাত। মজা করছো আমার সাথে? আমি মজা করছি না, সত্যি বলছি। ছেলে ইতালি থেকে এসেছে, বাবার বন্ধুর ছেলে। বিয়ের পর আমাকেও সাথে করে নিয়ে যাবে। তুমি বাসায় বলে দাও আমার কথা। আমি তো এখন জব করি, তাই না? সমস্যা কোথায়? কি বলবো? আমি একজনকে ভালোবাসি। সে মাসে 12,000 টাকা বেতন পায়। আমি তাকে বিয়ে করতে চাই। কি বলতে চাইছো বুঝতে পারছি স্নেহা, একটু বুঝিয়ে বলো। আমি বাবা মার কথা মতো ওই ছেলেকে বিয়ে করতে চাই, আর তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। এই মজা করো না তো, এসো একটু হাঁটি সামনের দিকে। বলেই আমি স্নেহার হাত ধরি। স্নেহা এক ঝটকায় আমার হাত ছাড়িয়ে বলে, কি বলছি বুঝতে পারছো না তুমি? আমি আমাদের এই সম্পর্কটা এখানেই শেষ করতে চাই। তোমাকে বিয়ে করে আমি সারা জীবন অভাবে কাটাতে পারবো না আহাত। 12,000 টাকা দিয়ে খুব সুন্দর মতো আমাদের সংসার চলে যাবে স্নেহা, আর আমাদের 5 বছরের সম্পর্ক তুমি এভাবে শেষ করতে পারো না। দেখো, আমি ভুল করেছি তোমাকে ভালোবেসে, তখন বুঝতে না পারলেও এখন বুঝতে পারছি। আবেগে পড়ে তোমার সাথে সম্পর্কে জড়িয়ে গিয়েছি। আজ সেই সম্পর্কটা এখানেই শেষ করতে চাই। আমার টাকা নেই বলে এতদিনে ভালোবাসার সম্পর্ক ভুলে ওই ছেলেকে বিয়ে করতে চাইছো। ছেড়েই যদি চলে যাবে তাহলে কেন বলেছি ভালোবাসো, সারা জীবন আমার হাত ধরে আমার পাশে থাকবে? ভুল করেছি, আর পারলে আমাকে ভুলে যেও। আই এম সরি। বলেই স্নেহা উঠে চলে যায়। আমি পাথর হয়ে বসে আছি, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আজ নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। আজ টাকা নেই বলে
স্নেহা আমাদের 5 বছরের সম্পর্ক শেষ করে দিয়ে চলে গেল। চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না। মোবাইলটা বেজে উঠে হাতে নিয়ে দেখি স্যার। কল রিসিভ করতেই স্যার তাড়াতাড়ি অফিসে যেতে বলে। চোখের পানি মুছে বাইক নিয়ে চলে আসি অফিসে। অফিসে এসে স্যারের সাথে কথা বলে নিজের ডেস্কে চলে যাই। কিছুতেই কাজে মন বসাতে পারছি না, বারবার স্নেহার কথাগুলো মনে পড়ছে। কোনো রকমে অফিস টাইম শেষ হলে বাসায় চলে আসি। বাসায় এসে স্নেহাকে অনেকবার কল করি, কিন্তু ওর মোবাইলটা বন্ধ। খুব কান্না পাচ্ছে। যে আমার সাথে আগে কথা না হলে ভালো থাকতো না, আজ সেই আমার সাথে কথা না বলার জন্য মোবাইল বন্ধ করে রেখেছে। তবে কি টাকাই সব? ভালোবাসার কোনো মূল্য নেই? শুয়ে শুয়ে অতীতে সেই কথাগুলো ভাবছি। আমি আহাদ, বাবা মা কেউ নেই। এবার মাস্টার্সের প্রথম বর্ষে উঠেছি। কয়েকটা টিউশনি করিয়ে নিজের চালিয়ে নেই। রেডি হয়ে ভার্সিটি চলে আসি। ভার্সিটি আসতেই হঠাৎ একটা মেয়ে আমার সামনে এসে দাঁড়ায়। কিছু বলবেন? কেন, আপনার বুঝি খুব তাড়া আছে? ক্লাস আছে আমার। দেখুন, আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, তাই সোজাসুজি বলছি। আমার আপনাকে ভালো লাগে আর আমি আপনাকে ভালোবাসি। পাগল নাকি আপনি? চেনা নেই জানা নেই ভালোবাসি বলে দিলেন। না, আমি পাগল না, আমি স্নেহা। আর আমি আপনাকে খুব ভালো করেই চিনি। আপনি আহাদ, বাবা মা কেউ নেই, এবার মাস্টার্স প্রথম বর্ষে পড়েন আর টিউশনি করিয়ে চলছেন। আমি খুব অবাক হলাম মেয়েটার কথা শুনে। আমার সম্পর্কে তো সবই জানে। আমি কিছু বলার আগেই মেয়েটা বলে, আমি আজ থেকে 1 বছর আগে থেকে আপনাকে ফলো করছি। সত্যি বলছি, আমি আপনাকে খুব ভালোবাসি। প্লিজ আমাকে ফিরিয়ে দিবেন না, কথা দিলাম। আপনার হাতটা কখনোই ছাড়বো না। আচ্ছা আমি কাল জানাই আপনাকে। ঠিক আছে, তবে উত্তরটা যেন হ্যাঁ হয়, ঠিক আছে? আমি মুচকি হেসে ক্লাসে চলে যাই। আজ ক্লাসে কিছুতেই মন বসছে না। বারবার স্নেহার মুখটা চোখের সামনে ভেসে উঠছে। খুব মায়াবী দেখতে। আহামরি সুন্দর না হলে মুখে চোখে প্রচণ্ড মায়া আছে ওর। কোনো রকমে ক্লাস শেষ করে বাহিরে আসতেই আবার স্নেহার সামনে এসে দাঁড়ায়। আবার কি হলো? বললাম তো কাল বলবো। আপনি মোবাইল নাম্বারটা দিন তো। আমি স্নেহার কথা মতো আমার মোবাইল নাম্বার দিয়ে বলি, এবার আমি যাই, টিউশনি করাতে যেতে হবে। ঠিক আছে, আমি রাতে কল করব, রিসিভ করবেন কিন্তু। আমার লাস্ট নাম্বার 6641। বলে একটা মিষ্টি হাসি উপহার দিয়ে চলে যাই। আমি স্নেহার হাসি দেখে ওর প্রেমে না চাইতেও পড়ে গেছি। এরপর ভার্সিটি থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে চলে যাই টিউশনি করাতে। টিউশনি শেষ করে বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। বই নিয়ে পড়তে বসেছি, একটু পর মোবাইলটা বেজে ওঠে। হাতে নিয়ে দেখি স্নেহার বলা সেই নাম্বারটা। বুঝতে পারলাম স্নেহা কল করেছে। কল রিসিভ করতেই স্নেহা বলে, এত সময় লাগে কল রিসিভ করতে? পড়ছিলাম তো তাই, আর মোবাইলটা সাথে ছিল না। ও, তা কি ভাবলেন? কোন বিষয়ে কী ভাববো? কেন, আজ আমি যে বললাম ভালোবাসি সেই বিষয়ে? এখনও কিছু ভাবিনি, আসলে টিউশনি করিয়ে মাত্রই এলাম বাসায়। এসেই পড়তে বসেছি, তাই এখনও কিছু ভাবা হয়নি। আমি জানি না এত কিছু। কাল আমার উত্তর চাই, আর সেটাও হ্যাঁ। আচ্ছা, আর যদি না বলি তাহলে কি করবেন? আর কখনো আমাকে খুঁজে পাবেন না। চিরদিনের মতো হারিয়ে যাব এই পৃথিবী থেকে। পাগল হয়ে গেছেন? কী সব বলছেন এগুলো? আমি সত্যি বলছি আহাদ, আমি তোমাকে খুব ভালোবাসি, নিজের জীবনের থেকেও বেশি। আমি তো তোমার সব চাওয়া পাওয়া পূর্ণ করতে পারবো না স্নেহা, নিজেই কোনো রকমে চলি। আমার কিছুই চাই না, শুধু তুমি আমাকে ভালোবেসো, তাতেই হবে। কখন যে দুজন আপনি থেকে তুমিতে চলে এসেছি কেউ বুঝতে পারিনি। কিন্তু তোমার পরিবারের লোকজন কি মেনে নিবে এই সম্পর্ক? যদি না মানে, তোমার হাত ধরে তোমার কাছে চলে যাব। তুমি আবেগের বশবর্তী হয়ে এসব বলছো স্নেহা। আবেগ কেটে গেলে সব ভুলে যাবে। তোমার ফেসবুক আইডির নাম বলো। ফেসবুক আইডি দিয়ে কি হবে? দাও আগে, তারপর বলছি। আমি আর কিছু না ভেবে স্নেহাকে ফেসবুক আইডির নাম বলতেই একটু পর একটা আইডি থেকে রিকোয়েস্ট আসে। অ্যাকসেপ্ট করতেই ভিডিও কল আসে মেসেঞ্জারে। কল রিসিভ করে কিছু বলার আগেই স্নেহা একটা ছুরি নিয়ে ওর হাত কেটে ফেলে। এই, তুমি পাগল হয়ে গেছো? তাড়াতাড়ি হাতে ব্যান্ডেজ করো, অনেক ব্লাড পড়ছে।
তাতে তোমার কি? আমি তো আবেগে এসব করছি, তাই না? দেখো, এটা আমার আবেগ না, ভালোবাসা। আচ্ছা সরি, প্লিজ তুমি হাতে আগে ব্যান্ডেজ করো। তাহলে বলো তুমি আমাকে ভালোবাসো? বাসি, আমি তোমাকে ভালোবাসি, এবার প্লিজ হাতে ব্যান্ডেজ করো। স্নেহা এরপর ওর হাতে ব্যান্ডেজ করে। আমি বলি, তুমি কি সত্যি পাগল? এমন পাগলামি কেউ করে? জানো না আহাদ, আমি তোমাকে কতটা ভালোবাসি। এটা তো কিছুই না তোমার জন্য। আমি হাসতে হাসতে আমার জীবনটাও দিয়ে দিতে পারবো। সেটা বুঝেছি। আর কখনো এমন পাগলামি করবে না। করবো না। তুমি ভালোবাসবে, তাহলে আর কোনো পাগলামি করবো না। বাসবো। আজ থেকে এই আহাত শুধু তার স্নেহাকেই ভালোবাসবে। আর এই স্নেহা তার আহাদকে। কথা বলতে বলতে কখন যে রাত 1টা বেজে গেছে বুঝতেই পারিনি। এরপর আরও কিছু সময় কথা বলে কল রেখে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন ভার্সিটি গিয়ে স্নেহাকে নিয়ে ঘুরতে যাই। এভাবেই শুরু হয় আমাদের ভালোবাসার গল্প। রোজ স্নেহার আবদার, ওকে নিয়ে ঘুরতে যাওয়া, হাত ধরে হাঁটা, রাতভর মোবাইলে কথা বলা, এভাবেই কেটে যায় 5 বছর। আমি মাস্টার শেষ করে একটা কোম্পানিতে চাকরি নেই, 12,000 টাকা বেতন। এতে আমার আর স্নেহার সংসার খুব ভালো মতোই চলে যাবে। একদিন বিকেলে অফিস শেষ করে মাত্র বের হয়েছি, তখনই স্নেহার কল। বলো স্নেহা। কোথায় তুমি? ঘুরতে যাব এখন। মাত্র অফিস থেকে বের হলাম। ঠিক আছে, তুমি চলে আসো নদীর পাড়ে, আমি আসছি। স্নেহা ঠিক আছে বলে কল কেটে দেয়। এই নদীর পাড়ে আমি আর স্নেহা প্রায় ঘুরতে আসি। একটু পর আমি বাইক নিয়ে চলে আসি নদীর পাড়ে। দুজনে বসে গল্প করছি, তখন স্নেহা বলে, চলো না বিয়ে করে ফেলি। আর কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করব? তাহলে তোমার বাসায় সব জানাও, দেখো তারা কি বলে। ঠিক আছে। আমি কাল আম্মুকে বলবো আমাদের সম্পর্কের কথা। আরও কিছু সময় কথা গল্প করে আমি স্নেহাকে ওর বাসায় নামিয়ে দিয়ে চলে আসি বাসায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে অফিসে যাচ্ছিলাম, তখনই স্নেহা কল করে দেখা করতে চাই। বাকিটা তো আপনারা জানেন। বর্তমান খুব কষ্ট হচ্ছে, আজ কোনো কিছুই ভালো লাগছে না। স্নেহাকে বারবার কল করছি কিন্তু প্রতিবারই ওর মোবাইল বন্ধ। বাসা থেকে বের হয়ে ওষুধের ফার্মেসি থেকে কয়েকটা ঘুমের ওষুধ এনে খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালে কলিং বেলের শব্দে দরজা খুলে দেখি একটা ছেলে ফুলের তোড়া হাতে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, জি, কাকে চাই? এটা কি রোহান চাচার বাসা? আমি ওনার মেয়ে, বলুন। আমি রোমান, আপনি হয়তো চিনেন আমাকে। বুঝতে পারলাম এর সাথেই আব্বু আম্মু আমার বিয়ের কথা বলেছে। পছন্দ আছে আব্বু আম্মুর, বলতে হবে। এরপর আমি রোমানকে ভিতরে আসতে বললাম। ওর একটু তাড়া আছে বলে ফুলের তোড়াটা আমাকে দিয়ে চলে যায়। রাতে সবাই বসে আছি। আম্মু বলে, কি রে, আমরা কি বিয়ের দিন তারিখ ঠিক করব? ছেলেটাকে তোর পছন্দ হয়েছে? তোমরা যা ভালো মনে করো আম্মু। বলেই আমি সেখান থেকে উঠে রুমে চলে যাই। পরের দিন আম্মু আমার রুমে এসে বলে, ছেলে আগামী মাসে ইতালি ফিরে যাবে, তাই বিয়ের আগামী শুক্রবার বিয়ের তারিখ দিয়েছে। তো যাকে যাকে ইনভাইট করার করতে পারিস। না আম্মু, আমার তেমন কেউ নেই, তোমরা যা করার করো। এরপর আম্মু চলে গেলে আমি বসে বসে মোবাইল টিপছি। একটু পর মোবাইল বেজে উঠে রোমান কল করেছে। কিছু সময় কথা বলে রেখে দিই। দেখতে দেখতে কেটে যায় 5 দিন, বিয়ের আর 2 দিন বাকি। এর মধ্যে রোমানের সাথে অনেক ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে আনার। হঠাৎ নেহাত জোর করে ঘুরতে যাবে, তাই ওকে নিয়ে ঘুরতে যাই। হঠাৎ পার্কের একটা বেঞ্চের দিকে চোখ যেতেই দেখি রোমান একটা মেয়ের সাথে খুব ঘনিষ্ঠ হয়ে বসে আছে আর কিস করছে। আমি কাছে যাই আরও ভালো করে শিওর হতে। গিয়ে দেখি এটা রোমানই। আমাকে দেখে রোমান বলে, আরে তুমি এখানে? আমি কিছু না বলে ঠাস করে ওর গালে থাপ্পড় মেরে দিই। এরপর বলি, তুই এত খারাপ? ছি, অন্য মেয়ের সাথে যদি নষ্টামি করে বেড়াবি তাহলে আমাকে কেন বিয়ে করতে চেয়েছিস? দেখো, তুমি ভুল ভাবছো, তেমন কিছুই নেই আমাদের মাঝে। আমার কথাটা শুনো। আর কি শুনবো তোর কথা? আমার অনেক বড় ভুল হয়ে গেছে। সত্যিকারের ভালোবাসা ছেড়ে আমি তোর মতো এত বাজে ছেলেকে বিয়ে করতে চেয়েছি। এই বিয়ে কিছুতেই হবে না, কিছুতেই না। বলেই সেখান থেকে কান্না করতে করতে বাসায় এসে বাবা মাকে সব বলি, আর সাথে আহাদের কথাও। বাবা মা সব শুনে বিয়ে ভেঙে দেয় আর আহাদকে আসতে বলে। আমি রুমে গিয়ে আহাদকে কল করি।
কিন্তু আহাদের মোবাইল বন্ধ। খুব রাগ হচ্ছে। মোবাইলটা কেন বন্ধ করে রেখেছে? ওর বাসায় গিয়ে জানতে পারি ও বাসা ছেড়ে দিয়েছে। অফিসে গেলে বলে চাকরি ছেড়ে দিয়েছে। কোথায় গেল আহাদ? একদিন বিকেলে নদীর পাড়ে বসে আছি, হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেতেই পিছনে তাকিয়ে দেখি স্নেহা। স্নেহা আমাকে দেখে আঁতকে উঠে বলে, কি করছো নিজের অবস্থা? কে আপনি আর আমাকে কিছু বলছেন? কি করেছো নিজের অবস্থা? আহাদ, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সেদিন ছেড়ে যাওয়ার সময় বলেছেন আমাকে ভালোবেসে ভুল করেছেন। আহাদ, আমি তোমার কাছে ফিরে এসেছি আর বাবা মাকে তোমার কথা বলেছি, তারা তোমাকে যেতে বলেছে। কেন, আপনার ওই ইতালির বড় লোক বড় কোথায়? এরপর স্নেহা আমাকে সব বলে। সব শুনে আমি বলি, ও সে ছেড়ে গেছে বলে আমার কাছে এসেছেন, আবার কাউকে পেলে তো আমাকে ছেড়ে যাবেন। আমি ওই ছেলেকে ছেড়ে এসেছি আহাদ। ছেলেটা ভালো না বলে এসেছেন, আমার জন্য তো আর আসেননি। ভালো হলে এতদিনে বিয়ে করে ইতালি চলে যেতেন। আহাদ, আমি সত্যিকারের ভালোবাসার মর্ম বুঝতে পারিনি, প্লিজ সব ভুলে চলো, আবার নতুন করে শুরু করি। যে ভালোবাসায় কোনো যত্ন নেই, কি প্রয়োজন বলো? শুধু অভ্যেস হয়ে একে অপরের পাশে থাকা, তার চেয়ে তো সেই ভালো ফিরে যাওয়া, যে যার পথে একা থাকা। প্লিজ আহাদ, এমন করে বলো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। হা হা হা, এই কথাটা এর আগে অনেকবার বলেছ। আমার ভালোবাসা পাওয়ার জন্য হাতও কেটেছ, কিন্তু ইতালির বড়লোক ছেলে পেয়ে সব ভুলে চলে গেছে। যেদিন তুমি বলেছিলে আমাকে ভালোবাসা তোমার ভুল ছিল, সেদিন আমার মনের ঘরটা ভেঙে চুরে গেছে। সেই ঘর আর জোড়া লাগবে না। আমি একা বাঁচতে শিখে গেছি, তোমাকে আর প্রয়োজন নেই আমার। প্লিজ আহাদ, আমাকে আর একটা সুযোগ দাও, আমি এমন ভুল দ্বিতীয়বার করব না। সরি, ফুল গাছটা মরে গেছে, সেখানে হাজারবার পানি দিলেও আর ফুল ফুটবে না বলেই আমি সেখান থেকে চলে আসি। স্নেহা অনেকবার পিছন থেকে ডেকেছে, কিন্তু আমি আর ওর মায়ায় জড়াতে চাই না। যে একবার ছেড়ে চলে যেতে পারে টাকার জন্য, সে যে আবার ছেড়ে যাবে না, এটা কি করে বিশ্বাস করি? স্নেহা সেখানে বসেই কান্না করছে। এখানেই আমার আর স্নেহার ভালোবাসার গল্প শেষ করে দিলাম সারা জীবনের মতো। কাউকে নিজের জীবনের সাথে এমন করে জড়িয়ে টাকার জন্য মাঝপথে ছেড়ে চলে যাবেন না। মনে রাখবেন, টাকা দিয়ে সব কিছু কেনা গেলেও ভালোবাসা আর বিশ্বাস কেনা যায়। ভালো থাকুন, ভালো রাখুন ভালোবাসার মানুষের হাত ধরে, সুখে দুঃখে তার পাশেই থাকুন। দেখবেন সে যেদিন সফল হবে, আপনার মুখটা সবার সামনে উঁচু হয়ে যাবে।